বাঙালি সমাজে পোকামাকড়ের নাম শুনলেই কেমন যেন গা ঘেন্না ভাব চলে আসে সবার। এইগুলো কেউ খায়? পোকার চাষ আবার কিভাবে করে? ছি! যাই হোক, পোকামাকড়ের নাম শুনলেই যাদের গা ঘিন ঘিন করে, এই ভিডিওটি তাদের জন্য নয়। তবে যারা সম্ভাব্য রপ্তানিমুখী পণ্যের উৎপাদনে আসতে যাচ্ছেন, পোকামাকড়ের চাষ হতে পারে তাদের জন্য এক অপার সম্ভাবনা। বিশ্বব্যাপী 2023 সালে এডিবল ইনসেক্ট বা মানুষের খাদ্য উপযোগী পোকার বাজার ছিল $1.23 বিলিয়ন, যা 2024 সালে এসে $1.48 বিলিয়ন দাঁড়াবে। ধারণা করা হচ্ছে 2034 সাল নাগাদ এই বাজার হবে $9.14 বিলিয়ন, অর্থাৎ 1,07,447 কোটি টাকারও বেশি। হ্যালো ভিউয়ার্স, বিজনেস ওয়ার্ল্ড প্রো এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই পর্বে আমরা জানব পোকা চাষ কী, পোকা চাষের সুবিধা অসুবিধা সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যদিও আমাদের দেশে পোকামাকড় চাষ নতুন হিসেবে ভাবা হয়, বহু যুগ ধরেই কিন্তু এই অঞ্চলেই পোকামাকড়ের চাষ হয়ে আসছে। যেমন ধরুন মৌমাছি চাষ। মধু কার না ভালো লাগে, অথচ এই মধু উৎপাদনে মৌমাছি নামক পতঙ্গের চাষ করতে হয়। আবার ধরুন রেশম চাষ। বহু যুগ ধরেই চীন থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশে রেশম চাষ হয়ে আসছে। রেশমি কাপড় সবসময় মহিলাদের খুবই পছন্দের। এই রেশম উৎপাদনেও কিন্তু বম্বেক্স মরি বা রেশম পোকার চাষ করতে হয়। আবার লাক্ষা বা গালা অনেকের কাছে অপরিচিত হলেও এটি খুবই উপকারী পণ্য। ফার্নিচার বার্নিশ, সিলগালা করা, ওষুধ শিল্পসহ বহু কাজে এই গালা ব্যবহার করা হয়। এই গালা উৎপাদনেও কিন্তু লাক্ষা পোকা চাষের প্রয়োজন। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে কিছু চাষি এখনও লাক্ষা চাষ করে যাচ্ছে। তাছাড়া ভারতের বিভিন্ন জায়গায় লাক্ষা বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে। সুতরাং বোঝাই যাচ্ছে, শুনতে অপরিচিত হলেও পোকামাকড় চাষ আসলে নতুন কিছু নয়। এখানে নতুন যেটা মনে হতে পারে, মানুষের খাবার হিসেবে পোকার চাষ করা। মূলত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পোকাকে মানুষের খাবার হিসেবে খাওয়া হয়ে থাকে। চীন, জাপান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম, হংকং, মালয়েশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অনেকেই অনেক আগে থেকেই খাওয়ার জন্য পোকা চাষ করে আসছে। এইসব দেশে বিভিন্ন পোকা যেমন ক্রিকেট, ঘাসফড়িং, বিভিন্ন প্রকার লার্ভা সহ অনেক পোকার চাষ করা হয় এবং মানুষজন এইগুলো নিয়মিত খেয়ে থাকে। থাইল্যান্ডে রাস্তার পাশে খোলা দোকানে বিভিন্ন প্রকার ভাজা ফাস্টফুড হিসেবে বিক্রি হয়। বর্তমানে এই পোকাকে খাবার হিসেবে ইউরোপিয়ান দেশগুলোতেও জনপ্রিয় করা হচ্ছে। তাছাড়া বিশ্বে মানুষের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। এই ক্রমবর্ধমান জনসংখ্যার অত্যধিক প্রোটিন চাহিদা পূরণের জন্য পোকা চাষ এখন অনিবার্য হয়ে পড়েছে। পোকা চাষ কী? মূলত মানুষের খাদ্য হিসেবে অথবা গৃহপালিত পশু পাখির খাদ্য উৎপাদনের জন্য বা মানুষের অন্য কোনো পণ্য উৎপাদনের প্রয়োজনে ব্যক্তিগত বা বাণিজ্যিকভাবে যে কোনো ধরনের পোকা পালনে হলো পোকা চাষ। সাধারণত যে পোকাগুলো মানুষের খাদ্য হিসেবে উৎপাদন করা হয়, সেগুলো তেলে ভেজে বা গুঁড়ো করে পোকার পাউডার বিভিন্ন খাদ্যের সাথে মিশিয়ে খাওয়া হয়ে থাকে। উচ্চ প্রোটিন থাকায় পোকা খাদ্য হিসেবে খুবই উপাদেয় বস্তু। অন্যদিকে গৃহপালিত পশু পাখির খাদ্য হিসেবে পোকা মূলত পৃথিবীর সব জায়গায় প্রচলিত। হাঁস মুরগি সরাসরি পোকাকে খাদ্য হিসেবে খেয়ে থাকে। গরু, ছাগল বা ভেড়ার খাদ্য তৈরিতে প্রোটিন হিসেবে পোকার পাউডার মিশ্রিত করা হয়ে থাকে। পোকার জীবনচক্রে 3টি বা 4টি দশা রয়েছে। যাদের জীবনচক্রে 3টি দশা রয়েছে, তারা ডিম থেকে সরাসরি নিম্ফ এ পরিণত হয়। এই নিম্ফগুলো দেখতে অনেকটাই পূর্ণাঙ্গ পোকার মতোই হয়ে থাকে, শুধু কিছু বৈশিষ্ট্য অবিকশিত অবস্থায় থাকে। পরবর্তীতে এই নিম্ফগুলো পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয়। যেহেতু নিম্ফ এবং পূর্ণাঙ্গ পোকা দেখতে মোটামুটি একই রকম এবং এই রূপান্তরে বেশি পরিবর্তন হয় না, তাই এটিকে অসম্পূর্ণ রূপান্তর বলে। আমাদের অতি পরিচিত তেলাপোকার ক্ষেত্রে এই অসম্পূর্ণ রূপান্তর দেখা যায়। অন্যদিকে যেসব পোকার জীবনচক্রে 4টি দশা বিদ্যমান, তাদের ডিম ফুটে লার্ভা বের হয়। এই লার্ভা দেখতে পূর্ণাঙ্গ প্রাণী হতে সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। লার্ভা পরবর্তীতে পিউপাতে পরিণত হয়। সেই পিউপা আবার কিছু সময় অবচেতন থেকে পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয়। যেহেতু লার্ভা, পিউপা ও পূর্ণাঙ্গ পোকার মাঝে দেখতে কোনো মিল খুঁজে পাওয়া যায় না, তাই এই রূপান্তরকে সম্পূর্ণ রূপান্তর বলে। যে কোনো মাছি যেমন মৌমাছি, রেশম পোকা ইত্যাদিতে সম্পূর্ণ রূপান্তর দেখা যায়। ডিম, লার্ভা বা পূর্ণাঙ্গ সব অবস্থায় পোকাকে খাদ্য হিসেবে খাওয়া যায় বা খাদ্য তৈরিতে ব্যবহার করা যায়। এখন জানব পোকা চাষের সুবিধা ও অসুবিধা।
ক্রমবর্ধমান জনসংখ্যার বর্ধিত প্রোটিন চাহিদা পূরণে পোকা চাষ সময় উপযোগী পদক্ষেপ। বিশ্বব্যাপী বড় প্রাণী যেমন গরু, ছাগল, ভেড়া, মহিষ ইত্যাদির মাংস খাদ্য হিসেবে ব্যাপক জনপ্রিয়, কিন্তু এই প্রাণীগুলোকে পালন করার জন্য বেশি জায়গার প্রয়োজন হয়। এদের খাদ্য হিসেবে যে ঘাস চাষ করা হয় তার জন্য চারণভূমির দরকার পড়ে, কিন্তু বিশ্বব্যাপী জনসংখ্যা বাড়লেও জমির পরিমাণ কিন্তু বাড়ছে না। অন্যদিকে পোকামাকড় চাষের জন্য বেশি জমির প্রয়োজন হয় না, এইগুলোকে উলম্বভাবে ঘরের মাঝেও চাষ করা যায়। পোকা চাষের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের ব্যয়ও খুব একটা বেশি নয়। খুব অল্প মূলধনে পোকা চাষ করা সম্ভব। বড় প্রাণীরা বেশি পানি পান করে থাকে। গবেষণায় দেখা যায় গড়ে 1 পাউন্ড গরুর মাংস উৎপাদনে 1847 গ্যালন পানির প্রয়োজন হয়। অন্যদিকে 1 পাউন্ড পোকা উৎপাদনে 1 গ্যালন পানি হলেই হয়ে যায়। ভূগর্ভস্থ পানির অপচয় রোধে পোকা পালন অবশ্যই উপযোগী সিদ্ধান্ত। বড় প্রাণীগুলো প্রশ্বাসে যে পরিমাণ কার্বন নিঃসরণ করে, সম ওজনের পোকা তার চেয়ে 100 ভাগের 1 ভাগ কার্বন নিঃসরণ করে। তাছাড়া বড় প্রাণী পালনে যে পরিমাণ অধিক পরিমাণ সবুজ উদ্ভিদ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, ছোট প্রাণী তার চেয়ে অনেক কম খাদ্য গ্রহণ করে। তাই কার্বন নিঃসরণের হার কমিয়ে বাসযোগ্য পৃথিবীর নির্মাণে পোকার চাষ অপরিহার্য। খাদ্য অপচয় রোধে পোকা পালন গুরুত্বপূর্ণ। সাধারণত পোকার 80 থেকে 100 ভাগ অংশই খাদ্য হিসেবে ব্যবহার উপযোগী। অন্যদিকে গরুর ক্ষেত্রে এই হার 40% এবং মুরগির ক্ষেত্রে 56% হয়ে থাকে। সুতরাং বোঝা যাচ্ছে অধিকতর প্রোটিন চাহিদা পূরণের জন্য এই বিপুল পরিমাণ খাদ্য অপচয় করার চেয়ে পোকা পালন করে তা খেয়ে খাদ্য অপচয় রোধ করা সম্ভব। তাছাড়া বর্জ্য ব্যবস্থাপনা, জৈব সার তৈরি সহ আরও নানা কাজে পোকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন দেখা যাক পোকা পালন কতটা লাভজনক। যেহেতু চীন, জাপান, থাইল্যান্ড সহ অনেক দেশেই পোকাকে খাবার হিসেবে খাওয়া হয়ে থাকে, সেই সব দেশে পোকার বাজারও রয়েছে। উত্তর আমেরিকার বিভিন্ন দেশে পোকার বিশাল বাজার রয়েছে। 2023 সালে শুধুমাত্র উত্তর আমেরিকাতেই এডিবল ইনসেক্টের বাজার ছিল $420 মিলিয়ন। তাই সঠিক প্রশিক্ষণ, উপযুক্ত প্রজাতি নির্বাচন এবং বাজার যাচাই ও যোগাযোগ সম্পন্ন করে পোকার চাষ করলে অদূর ভবিষ্যতে $1 মিলিয়ন আয়ের সুযোগ রয়েছে। দেশে পতিত জমি, কর্ম উপযোগী মানুষের অভাব নেই, শুধু প্রয়োজন সঠিক নিয়ম মেনে উদ্যোগ গ্রহণ করা।